আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। 5ই আগস্টের পরপরই আমরা এই অনুষ্ঠান সপ্তাহে 5 দিন সম্প্রচার করছি। বৃহস্পতি এবং শুক্রবার বিকেল 4টায়, বাংলাদেশ সময় রাত 10টায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে অভিমত। দর্শক মণ্ডলী, এ কারণেই যাতে করে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদেরকে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে পারি এবং বিশেষ অতিথিদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারি। আজকেও দুজন অতিথি আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, দুজনই বাংলাদেশ থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রথমেই চলুন আমাদের অতিথিদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন খোকন দাস, যিনি একজন লেখক এবং সাংবাদিক। জনাব খোকন দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব রুহুল আমিন সাদি। জনাব রুহুল আমিন সাদি, তিনিও একজন লেখক এবং একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি খেলাফত মজলিসের ছাত্র সংগঠনের সাবেক সভাপতি। জনাব সাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম আমাকে রাখার জন্য। আমরা জনাব সাদি কথা বলবো বিভিন্ন বিষয়, তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে ভারত বিরোধী যে মনোভাব বাংলাদেশে স্পষ্ট হচ্ছে এবং বিভিন্ন সময় ভারত থেকে যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, আগ্রাসন দেখানো হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে হামলা, উপ হাইকমিশন সহ বিভিন্ন জায়গায় হামলারও ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং আমরা জেনেছি যে আজকেই পত্রপত্রিকাতে এসেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন, সম্ভবত এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা হবে। কিন্তু ভারতের এই অবস্থান, বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী মনোভাব একটি প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিরূপণ এবং সেই সম্পর্কে আসলে কার দায় কতটুকু। প্রধান উপদেষ্টা সবগুলি রাজনৈতিক দলের সাথে, আওয়ামী লীগ ছাড়া সবগুলি রাজনৈতিক দলের সাথে, মূল যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সাথে আজকে কথা বলেছেন এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জনাব সাদি, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, জাতীয় ঐক্য এটি কত দূর? ধন্যবাদ। আসলে বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী মনোভাব এটা আসলে একদিনে তৈরি হয়নি, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তৈরি হয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশের যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা, তারপর বাংলাদেশের যে বিচার ব্যবস্থা ধ্বংসের ক্ষেত্রে ওনাদের একটা অবদান, বাংলাদেশের যে আমাদের ইলেকশনের যে ব্যবস্থা সিস্টেম ছিল সেটাকে ভেঙে একদলীয় যে সিস্টেম তৈরি করা, এক্ষেত্রেও ভারতের অবদান। বিভিন্নভাবে ওনাদের কিছু কাজ আমরা যেটা দেখতে পেয়েছি এবং দেশের বাইরে একটি স্বৈরতান্ত্রিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য ওনারা দেন দরবার করেছেন বিভিন্ন সময়ে। অনেকগুলো কারণে একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে। যদি ওনারা আমাদের প্রতিবেশী এবং বিভিন্ন সময় ওনারা বলেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, মূলত বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালোই আছে। মূলত দেশের বাইরে যদি আমরা দেখি যে ইন্ডিয়াতেই মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বেশি নষ্ট হচ্ছে। সেখানে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, গরুর গোশত খাওয়ার অপরাধে বা সন্দেহ করে মানুষকে পিটিয়ে হত্যা অহরহ কাহিনী সেগুলো করতেছে। তো এইসব বিভিন্ন কারণে এই ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে যেটা হয়েছে যে একজন একজন হিন্দু একজন নেতাকে, ধর্মীয় নেতাকে ওনাকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে যে বিশাল বড় কাণ্ড ঘটলো এবং ভারতীয় প্রচার মাধ্যমে এই বিষয়টাকে সম্পূর্ণ উল্টাভাবে দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তিনি ছিলেন সেই হিন্দু যে ধর্মীয় নেতা, তার আইনজীবী চিন্ময় দাস কেন এখানে আসলো, এজন্য তাকে হত্যা। সম্পূর্ণ উল্টা কাহিনী। এইসব বিভিন্ন বিষয় মিলিয়ে এটা মূলত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। এইসব কারণে মতো সমস্যাগুলো তৈরি হয়েছে। তো আজকে প্রধান উপদেষ্টা গতকালকেও তিনি সকল দলের সাথে কথা বলেছেন। বাংলাদেশে আজকে আবার ধর্মীয় গুরু যারা আছেন বিভিন্ন ধর্মের, তাদেরকে নিয়েও তিনি মিটিং করেছেন। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অলওয়েজ সবসময় কিন্তু ভালো অবস্থায় আছে। আমরা দেখেছি এবং এখন না, যে আওয়ামী লীগের সময়ও আমি প্রায় কথা বলি যে আমাদের হাটাজারি মাদ্রাসা, যেখানে বাংলাদেশের হেফাজতে ইসলামের ঘাঁটি বলা যায়, যেখান থেকে উদ্ভব হয়েছে, হাটাজারি মাদ্রাসার সাথে হচ্ছে মন্দির। সেখানে বাংলা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সময় মন্দির পাহারা দিয়েছে।
ইভেন বাংলাদেশে শেখ হাসিনার শাসন পরবর্তী সময়ে যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানেও মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। আমি নিজেও কিন্তু পাহারা দিতে গিয়েছিলাম মন্দির। তো এখানে তো সমস্যা নেই। বাংলাদেশে যে এত বড় কাহিনী ঘটলো যে একজন আইনজীবীকে হত্যা করা হলো, তারপরের দিন যে সমস্যা হওয়ার কথা ছিল সেসব সমস্যা কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। আমরা সবাই সেখানে চেষ্টা করেছি যে কোনো উত্তেজনা প্রশমিত হয়। ইভেন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় 2 বছর আগে সম্ভবত একজন মসজিদের নির্মাণ শ্রমিক 2জনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। হিন্দু ভাইয়েরা ওনারা পিটিয়ে মেরে ফেলেছেন। তারপরও বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। তো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ছিল। আমরা তো একসাথে আমরা কাজ করি, একসাথে থাকি। আমার পাশের গ্রাম যেখানে সিলেটে আমার বাড়ি, সেখানে হচ্ছে হিন্দু সম্প্রদায়। তো আমরা তাদের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে আসে। কোনো সমস্যা এখানে নেই। সমস্যাটা মূলত বাইরে থেকে তৈরি করা হয়েছে এবং ইন্ডিয়ান যে মিডিয়া গুলো আছে, ইন্ডিয়ান মিডিয়া যেভাবে বিভিন্ন প্ল্যান ওয়াইজ মিথ্যাচার এবং সারা বিশ্বে বলা হচ্ছে যে এখানে এই হচ্ছে সেই হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। তো এই বিষয়গুলোকে আমরা মোকাবেলা করার জন্য আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ, যে আসলে বাংলাদেশে আমরা যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব। ইভেন আমরা দেখলাম যে আমার বাসার পাশে হচ্ছে জগন্নাথ হল। জগন্নাথ হল থেকে কিন্তু হিন্দু ভাইরা তারা মিছিল বের করেছে যে আমরা বাংলাদেশে কোনো সমস্যা নেই। বাংলাদেশে হিন্দু মহাজোট বা আরো যারা আছেন তারাও কিন্তু কথা বলেছেন যে এখানে এই সমস্যাগুলো নেই। তাহলে এই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে? আমরা যদি উৎস খুঁজি, যদি দেখি, সেটা কিন্তু ইন্ডিয়ান যে মিডিয়া গুলো আছে, মিডিয়া গুলো কিন্তু প্রচার করতে সারা বিশ্বব্যাপী, যেখানে সংখ্যালঘুদেরকে তাদের অধিকার নেই, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। মূলত সম্পূর্ণ মিথ্যা, এবং এই মিথ্যা বলার কারণে মূলত ভারত বিরোধী মনোভাবটা আরো বেশি হচ্ছে দিনে দিনে। আমরা চাই যে এটা প্রশমিত হোক। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী যেন প্রতিবেশীর মতোই থাকে। বন্ধু যেন কখনো প্রভু না হয়, বন্ধু যেন কখনো দাদাগিরি না দেখায়। এই দাদাগিরির বিরুদ্ধেই মূলত বক্তব্য, ইন্ডিয়ার বিরুদ্ধে না। তো আপনার কাছে কি মনে হয় না 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, তাদের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে এই কারণে চিন্ময় দাসের নেতৃত্বে কিংবা ইসকনের নেতৃত্বে বিভিন্ন সময় যে জনসমাবেশগুলি হয়েছে বিভিন্ন জায়গায়, অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই জনসমাবেশগুলি হয়েছে, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশের অন্যান্য জায়গায় যে সমাবেশগুলি হচ্ছে সেইগুলির মতো এই শান্তিপূর্ণ একটি সমাবেশ হয়েছে। এখন আপনার কাছে কি মনে হয় না যে 5ই আগস্টের পরপরই হিন্দুরা, সনাতন ধর্মের অনুসারীরা বা বাংলাদেশের মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায় তারা নিরাপত্তাহীনতা অনুভব করছেন? না, এরকম তো আমাদের মনে হয় নাই। আমি তো নিজে গেছি সিদ্ধেশ্বরী মন্দির আমার পাশে। ওনারা তো একসাথে আমরা কাজ করেছি, আমরা রাত্রে পাহারা দিয়েছি। আপনারা পাহারা তো দিয়েছেন, নিশ্চয়ই পাহারা দিয়েছেন, এবং এই পাহারা দেওয়ার খবরটিও কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মুসলমানরা, যারা ধর্মীয় সহিংসতায় বিশ্বাস করেন না, সম্প্রীতিতে যারা বিশ্বাস করেন, পাশাপাশি বসবাসে যারা বিশ্বাস করেন, তারা সবাই এই চমৎকার কাজটি করেছেন যে মন্দির পাহারা দিয়েছেন, এবং যারা সংখ্যালঘু আছেন তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের আপামর জনসাধারণ সহযোগিতা করেছে। কিন্তু তার মধ্যেও তো কয়েকটি ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি নিরাপত্তাহীনতার প্রশ্নে হিন্দুদের যে আশঙ্কা সেই আশঙ্কাকে কিছুটা হলেও তো সত্য প্রমাণিত করে। এখানে সাবোটাইজ হয়েছে অনেক কিছু, মানে উধুর পিণ্ডি বুধুর গাড়ে দেওয়ার মতো কিছু ব্যবস্থা হয়েছে। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে 2-1টি ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, বিভিন্ন সময় এখানে ধর্মীয় কারণে কোনো নির্যাতন হয়নি, মূলত হয়েছে পলিটিক্যাল কারণে। ঐতিহাসিক ভাবে দেখা গেছে যে একজন তার আধিপত্য বিস্তার করার জন্য তাদেরকে ইউজ করা হয়। এই যে সমস্যাগুলো আছে অনেক পুরাতন, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যারা, বিশেষ করে গোবিন্দ প্রামাণিকের কথা আমি বলতে পারি, তো দাদা বিভিন্ন সময় এই কথাগুলো বলেন যে বাংলাদেশে মূলত হিন্দুদেরকে ইউজ করা হয়। তিনি তো একজন হিন্দু লিডার, তার কথা আমি আনতে পারি। তো এই হিন্দু লিডার যারা আছেন তারাও নিজেরাও বুঝেন, কিন্তু তারা বিভিন্ন সময় তারা অনেক সময় ঘটনার শিকার হয়ে যান। যেমন এই যে যাকে হত্যা করা হলো, যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, আলিফকে কারা হত্যা করেছে? সেখানে দেখা যাচ্ছে মেথর পট্টিতে যারা সেবক, যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা, তাদের মধ্যেই কিন্তু হয়েছে এটা। তাদেরকে এখন এরা গরিব মানুষ, কিছু টাকা দিলেই তো হয়ে যায়, তাদেরকে ইউজ করা হয়েছে। তো এই যে ইউজ করা হলো, এই ইউজ করার পরে যে পরিমাণ ঘটনা ঘটার কথা ছিল কিছুই তো হয় নাই। কারণ আমরা সবাই বলছি আমরা শান্ত থাকতে হবে, এবং ওই দিনই বলেছি, আমরা নিজেরাও বলেছি, ধর্মীয় যারা নেতৃবৃন্দ তারাও বলেছেন,
ইভেন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছি কোনো উশৃঙ্খলতা প্রদর্শন করা যাবে না। ধন্যবাদ। এত বড় ঘটনার পর যদি কোনো উশৃঙ্খলতা না হয়, তাহলে কোথায় উশৃঙ্খলতা হলো? এখানে মন্দির ভাঙ্গার ঘটনা কোথায় আমার জানা নেই। সাধারণত এই কাজগুলো ঐতিহাসিকভাবে যেগুলো আমরা দেখেছি পলিটিক্যাল কারণে হয়েছে। বিভিন্ন সময় উদুরপিন্ডি বুদুরগাড়ে ঘটনার মতো হয়েছে, এবং কয়েক জায়গায় আমরা দেখছি যে হিন্দু দুইটা জায়গায় অন্তত দুইটা মন্দিরের কথা জানি আমি, পত্রিকায় নিউজ হিসেবে, আমি সঠিক নামটা বলতে পারতেছি না, সেখানে গিয়ে দেখেছে যে দুইজন হিন্দু গ্রেফতার হয়েছেন, তারা নিজেরা গেছেন যে মন্দিরে আগুন দেওয়ার জন্য। তো এইভাবে কিছু কিছু বিষয় দিয়ে হয়েছে। তবে আমরা সামগ্রিকভাবে ধর্মীয় নেতারা এবং পলিটিক্যাল নেতা যারা আছেন, বিশেষ করে এই নতুন যে শেখ হাসিনা পরবর্তীতে সময়, সেই সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটেনি আমাদের জানা মতো। আর যদি কোথাও হয়ে থাকে সেটা হচ্ছে মূলত পলিটিক্যাল কারণে। কেউ হয়তো দেখাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, এটা দিয়ে বাইরের দেশগুলোকে বোঝাতে চাচ্ছে যে এখানে অবস্থা খুবই খারাপ, এই ধরনের কিছু বিষয় আছে। এর বাইরে তেমন কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে দর্শক যোগ দিয়েছেন খোকন দাস, একজন লেখক এবং সাংবাদিক। খোকন দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খোকন দাসকে আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনাকে আনমিউট করতে হবে, আনমিউট করে আপনি আমাদের কথা শুনতে হবে এবং আপনি কথাও বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি শোনা যাচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এত রাতে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সাথে আরেকজন অতিথি জনাব রুহুল আমিন সাদি, যিনিও একজন লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, যোগ দিয়েছেন, যিনি খেলাফত মজলিসের ছাত্র সংগঠনের সাবেক সভাপতি ছিলেন। এখন তিনি কথা বলছিলেন যে বিভিন্ন সময় যে বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা মাদ্রাসা ছাত্ররা বা মাদ্রাসাতে যারা শিক্ষক আছেন তারা সহ সবাই 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন নিরাপত্তাহীনতার একটি অবয়ব সৃষ্টি হয়েছিল সনাতন ধর্মীদের উপর কিংবা সংখ্যালঘুদের উপর, তখন তারা যে নিরাপত্তা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইসকন এবং ইসকনের সমর্থক কিংবা এই যে চিন্ময় দাসকে কেন্দ্র করে বাংলাদেশে যে সাম্প্রদায়িক অসন্তোষ এবং এখানে ভারতীয়দের যে আগ্রাসন বলি কিংবা হস্তক্ষেপ বলি কিংবা তাদের আশঙ্কার কথা বলি হিন্দুদের নিরাপত্তার বিষয়ে, এ বিষয়টি আপনি কতটুকু আসলে বাংলাদেশে পর্যবেক্ষণ করছেন? ব্যক্তিগতভাবে আপনি নিজেকে এখন অনিরাপদ মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে, এখানে 5ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমরা লিখেছিও, এবং তাৎক্ষণিকভাবে তার পরবর্তীতে আমাদের এখানে বিভিন্ন রাজদল এবং মাদ্রাসার ছাত্ররা যেটা বললেন এবং ইসলামী দলগুলো মিলে যে সেখানে যে ভূমিকাটা রেখেছেন, সেটা দেশে বাইরে এবং সর্বত্র এটা অত্যন্ত প্রশংসনীয় হয়েছে এবং আমরা এটা সাধুবাদ জানাই, আপনারা এগিয়ে এসেছেন। কিন্তু পরবর্তীতে যে আন্দোলনটা হলো, এটা ব্যাপারে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, এখানে হিন্দুরা বিগত ধরেন প্রায় পুরা বাংলাদেশ সময়টাই বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা নানাভাবে এই রাজনৈতিক কারণেই এই নানান ধরনের সংকট তৈরি হয়। সেগুলো নানান সময়ে হয়েছে এবং এটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে হয়। তো এসব কারণে হিন্দুরা একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং আমি বলবো যে এই আন্দোলনটা আমি এটা একভাবে দেখতে চাই যে সমস্ত হিন্দুরা তাদের যে তারা রাস্তায় স্লোগান দিয়েছেন এবং আন্দোলন করেছেন, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। তারা প্রাণ খুলে এবং তারা কথা বলেছেন এবং চিৎকার দিয়ে স্লোগান দিয়েছেন। তাদের মধ্যে যে ভয় ভীতি, সেটা কিন্তু এটা দূর হওয়ার একটা উপায় কিন্তু, এবং সেটাও তৈরি হয়েছে আমাদের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান তাদেরকে যেটা স্পেস তৈরি করে দিয়েছে, সেটার তারা সুযোগ আমরা পেয়েছি এবং এখানে হিন্দুরা সেই দাবিগুলো উত্থাপন করেছে। কিন্তু সেটা দাবিগুলো, তাদের এই দাবিগুলো নিয়ে তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে যে উদ্ভূত পরিস্থিতি, সেটাকে আমি মনে করি এই আন্দোলনটা একটা যৌক্তিক পরিণতি যেতে পারত এবং সেখানে এই আন্দোলনটাকে ইতিবাচক হিসেবে দেখা যায়। কারণ হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এখানে নানাভাবে নিষ্পেষিত হয়েছিল এবং বিশেষ করে বিগত 15 বছরে সেখানে অন্যান্য মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন হরণ হয়েছিল, তেমনি এখানে হিন্দুরও
হিন্দুদেরাও আপনার এখানে তাদের জমি জমা এই বিষয়গুলো কিন্তু সামনে আসে না, যে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে তাদের মনে হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দাবিতে আন্দোলন করা যেতে পারে, এবং সেই প্রেক্ষাপটে তারা এই আন্দোলনগুলো গড়ে তুলেছে। কিন্তু সেই আন্দোলন ক্ষেত্রে যে কিছু ঝুঁকি ছিল সেগুলো তারা হয়তো বিবেচনা করেনি, এবং সেই ঝুঁকি ছিল, একটা হলো ইন্ডিয়ার তরফে, আরেকটা হলো এখানে যে পতিত ফ্যাসিস্ট তাদের পক্ষ থেকে। এই আন্দোলনকারীরা তাদের সেই বিষয়গুলো তারা নজরে আনেনি। আমরা প্রথম থেকে বলেছি এই আন্দোলনটা চরম একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, যে এই দুইটা দিক থেকেই। শুরু থেকেই আন্দোলনকে কেন্দ্র করে যে ইন্ডিয়ার পক্ষ থেকে এবং ইন্ডিয়ার মিডিয়া এবং বিজেপি সরকার সেগুলোকে যেভাবে তাল দিচ্ছিল, এবং আবার ফ্যাসিস্ট সরকারের এখানে যে ঢুকে যে ষড়যন্ত্র, এর কারণে আজকে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং মাঝখান দিয়ে তাদের যে একটা আন্দোলন, সেখানে তাদের দাবিগুলোকে তারা আরো কতগুলো যৌক্তিক দাবি ধীরে ধীরে যুক্ত করতে পারতো, এবং তার যৌক্তিক পরিণতি নিয়ে যেতে পারতো, এবং এই সরকার ধাপে ধাপে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারও করেছে এবং সেটার দিকে যেতে পারত। কিন্তু সেটা ভণ্ডুল হয়ে গেল এবং একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, এবং এটা তৈরি হলো মাত্র ইন্ডিয়ার কারণে এবং বিজেপি সরকার এবং তাদের। এবং সেটার কারণ কি, সেটা কি আমাদের এখানে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তারা করছে? এটা মোটেই না। তারা কি এখানে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করছে? মোটেই না। তারা করছে 5ই আগস্টে যে ঘটনাটা ঘটলো সেটাকে তারা মেনে নিতে পারছে না। তারা একটা কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী একটা অবস্থা এখানে চায়, এবং সেটা আমাদের এখানে সাধারণভাবে আমরা দেখি গত 53 বছর ধরেই তারা সেরকমই আচরণ করে এসেছে। কিন্তু সর্বশেষ গত 15 বছরে আমরা দেখলাম যে তাদের সেই দাদাগিরি এবং আধিপত্য, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সেটা চূড়ান্ত আকার চলে গেছে। আর শুধুমাত্র এখানে যারা বিগত শাসক তারা বা আওয়ামী লীগ তাদের শাসনকে টিকে রাখার জন্য, এবং এটা প্রকাশ্য, এবং তারা এটা স্বীকারও করেছে যে আমরা তাদের কারণে টিকে আছি, এবং এটা প্রকাশ্যের দম্ভের সহিত এখানে বলা হতো, এবং বলা তাদেরকে ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি তারা আজীবন মনে রাখে। এবং আমাদের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে যেগুলো আমরা মনে করি যে সেগুলো একপাক্ষিক, আমাদের কোনো স্বার্থ সেভাবে সংরক্ষিত হয়নি। আমাদের নদী নিয়ে আমাদের কোনো সংকট সমাধান হয়নি, যে কারণে তারা 5ই আগস্টে তারা এই আওয়ামী লীগ সরকারের যে পতন সেটাকে তারা মানতে পারছে না। এটাই হলো মূল বিষয়। এখন হিন্দুরা এখানে তারা এখানে তাদের এখানে একটা প্লে করার একটা গুটি হিসেবে তাদেরকে এখানে ইস্যুটাকে তৈরি করা হয়েছে, এবং একে কেন্দ্র করে এটা গত বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ার মিডিয়া এবং তারা বিভিন্ন যে কর্মকাণ্ড করছে, এটা অগ্রহণযোগ্য, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটার সাথে এখানে হিন্দুদের নিরাপত্তা, তারপরে যে সংখ্যা, এগুলোর সাথে কোনো যোগসূত্র নেই। এগুলো একতরফা তাদের আধিপত্য বিস্তারের জন্য। আমরা এটাকে নিন্দা জানাই, এবং এখানে আমরা ভারতের যে গণতান্ত্রিক মানুষ এবং সেখানকার যে প্রগ্রেসিভ মানুষ এবং ওইখানকার যে মাইনরিটি, সবাইকে আমরা আহ্বান জানাবো সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলতে চাই যে বাংলাদেশকে কেন্দ্র করে আপনি ভারতের বিজেপি সরকার এবং তাদের যে কংগ্রেস বলেন, তৃণমূল বলেন এবং বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ বলেন, তারা কিন্তু একই সরল রেখায় বাংলাদেশকে দেখতে চায়। সেটা হচ্ছে এখানে তাদের বক্তব্য হচ্ছে যে এই দেশটা তাদের অধীনে থাকবে, আধিপত্য বিস্তার থাকবে, এবং তারা আমাদের দেশটা স্বাধীন করে দিয়েছে এবং এই জন্য তাদের কর্তৃত্বে থাকতে হবে। এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। তাদেরকে আমরা প্রথমে স্বীকার করতে হবে এটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং স্বাধীন দেশের সাথে যেরকম সম্পর্ক হয়, পারস্পরিক সম্পর্ক থাকে, কূটনৈতিক সম্পর্ক থাকে, সেই বিষয়টা সেভাবেই দেখতে হবে। এটা আমাদের কোনো ক্রাইসিস না, এটা ভারতের ক্রাইসিস, তাদের শাসক গোষ্ঠীর ক্রাইসিস। এটা হলো আমার অবজারভেশন। আর আপনি যেটা বললেন যে এখানে নিরাপত্তাহীনতার বিষয়টা, এখানে যে কোনো দেশের মাইনরিটিটা, সেখানে তাদের নিরাপত্তার বিষয়টা সংখ্যাগরিষ্ঠ মানুষের মানসিকতার উপর নির্ভর করে। আমাদের এখানে যে মাইনরিটিটা যারা আছে, হিন্দুরা আছে, এখানে 90% হলো মুসলিম জনগোষ্ঠী। তো এরা তো আমরা এখানে ছোটবেলা থেকে পাশাপাশি এখানে বড় হয়েছে সবাই। সেখানে এক ধরনের সম্প্রীতি এখানে সবসময় থাকে এবং সবসময় আছে, এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম যদি সেটাকে টলারেট না করতো তাহলে তো এখানে কোনো মাইনরিটি থাকতে পারতো না। এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে আগে। তো এখন আপনি সবশেষে যেটি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি মন মানসিকতা ভিন্ন হতো তাহলে এখানে টিকে থাকা অনেক ডিফিকাল্ট হয়ে যেত, এবং আপনি আধিপত্যবাদের কথা বলেছেন। এখন ভারতীয় আধিপত্যবাদ 5ই আগস্টের পর এত বেশি আগ্রাসী কেন? এটা হলো আমার অবজারভেশন। আর আপনি যেটা বললেন যে এখানে ছোটবেলা থেকেই পাশাপাশি এখানে বাড়ি হয়েছে সবাই। সেখানে এক ধরনের সম্প্রীতি এখানে সবসময় থাকে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম যদি সেটাকে টলারেট না করতো তাহলে তো এখানে কোনো মাইনরিটি থাকতে পারতো না। এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে আগে। তো এখন আপনি
আগ্রাসী আগ্রাসী হচ্ছে এখানে, আমি যেটা আগেই বলেছি যে এখানে তারা চায় একটা কর্তৃত্ববাদী শাসক। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের এখানে যে তরুণরা যে গণ অভ্যুত্থান করলো, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক ধরনের হিসাব নিকেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে আমাদের পরিষ্কার ঘোষণা, এখানে ছাত্ররা যে প্রাণ দিল এবং এখানে যে অসংখ্য মানুষ আহত হলো এবং অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের মূল যে আমাদের যে আকাঙ্ক্ষাটা, সেটা হচ্ছে এই রাষ্ট্র মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। অতীতের যেই দিল্লি কেন্দ্রিক যে শাসন, আমাদের যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে দেশের জনগণের উপর নির্ভর করে দেশটা শাসন করতে হবে, সরকার পরিচালনা করতে হবে। এই মেসেজটা এখন তরুণরা দিচ্ছে, এটাকে রিসিভ করতে হবে। এবং সেই বার্তা ইন্ডিয়া বুঝে ফেলছে, যে কারণে তারা মনে করছে যে এখানে যে শাসকরা আসবে ভবিষ্যতে, যেখানে যে সংস্কারের কার্যক্রম হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এখানে নতুন যারা সরকার আসবে তারা দিল্লি কেন্দ্রিক হবে না, তারা জনগণ কেন্দ্রিক হবে। জি। এবং এতে করে এইটাই তাদের কনসার্নের বিষয়, এটাই তাদের উদ্বেগের বিষয়। হিন্দুরা এগুলো একটা ইস্যু, এগুলো কোনো বিষয় নয়। আপনি জনাব সাদী, এই যে আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ এবং এই যে হিন্দু সম্প্রদায়ের বিষয়ে ভারতের যে আশঙ্কা, এই দুইয়ের কোনো সংযোগ দেখছেন কিনা? তারা কি, ভারত কি চাচ্ছে যে হিন্দুদের বিষয়টিকে তারা সামনে এনে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশে তাদের কর্তৃত্ব বজায় রাখতে, নাকি শুধুমাত্র ভৌগোলিক আধিপত্যবাদ যেটি যে কোনো বড় দেশ করে থাকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশকে চাপে রাখার কৌশল হিসাবে হিন্দুদের বিষয়টি তারা সামনে নিয়ে আসছে? ওনারা বিভিন্ন সময় তো এই মাইনরিটি ইস্যুটা নিয়ে আসেন সামনে, যখনই নিজেদের প্রয়োজন মনে করেন তখন নিয়ে আসেন। এখানে ওনাদের জন্য প্রয়োজন হচ্ছে যে, এটা বুঝতে পারলাম যে বাংলাদেশে এমন একটি শাসন ব্যবস্থা হোক যারা দিল্লির অধীনে চলবে, সবকিছু তাদের মধ্যে দিয়ে চলবে, তারা গোপনে অনেকগুলো চুক্তি করবে সম্পূর্ণ ওনাদের স্বার্থে। বাংলাদেশ যে তলাবিহীন জড়িয়ে হয়ে যায়, এটা তাদের কিছু আশা ওনা যায় না, যত পারা যায় এখান থেকে নিয়ে নেব। তাই আমরা দেখলাম যে এখানে কি হলো, যে সবচাইতে মারাত্মক বিষয় হচ্ছে, যদি আমি বলি যে বাংলাদেশের অবস্থা, একজন মাওলানা সাহেব আমাকে বললেন যে উনি জেলে ওনাকে গোয়েন্দা সংস্থার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে। সেই সময় দেখা গেল একটা পত্রিকার সম্পাদক, তিনিও পত্রিকার একজন সাংবাদিক, তিনি জিজ্ঞাসাবাদ করতেছেন। তো তখন উনি বললো যে এমনও লোকজন ছিল যারা হিন্দিতে কথা বলতো, তারাও জিজ্ঞাসাবাদে আছে। এটা কেমন কথা? আপনি আমার দেশ, আপনি আমাকে কথা বলেন, কিন্তু অন্য ভাষা বা অন্য যে ইশারাটা করেছেন, তো ওনারা এত বেশি বাংলাদেশের আগের যে শাসক গোষ্ঠীর এত বেশি দেওয়ার চেষ্টা করেছে, যেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। আজকে আমি দেখলাম একটা ইন্ডিয়ান টিভি চ্যানেলে সে বলতেছে বাংলাদেশের একটি চিকেন নেক আছে, সেটা হচ্ছে ফেনীতে যদি ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসে তাহলে বাংলাদেশ বাক হয়ে যাবে। তো এখানে আমরা জানি যে বিগত সরকারের সময় এই জায়গায় বেশ বড় একটি অংশ ইন্ডিয়াকে তাদের বাণিজ্যিক জোন করার জন্য বিক্রি করা হয়েছে, লিজ দেওয়া হয়েছে। তো এটা একটা দেশের সার্বভৌমত্বের জন্য এবং তার যে স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এটা কিভাবে দিলেন ওনারা? এই দেওয়ার অর্থ হচ্ছে যে ওনারা চান যে, ইন্ডিয়া চায় যে বাংলাদেশে এমন একটা শাসন ব্যবস্থা হোক যারা তাদের কথা মতো চলবে, তাদের স্বার্থ সবসময় দেখবে। এখন বাংলাদেশে যারা যে অভ্যুত্থান হয়েছে, ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ফ্রি বাংলাদেশ চায়। তারা চায় আধিপত্য মুক্ত বাংলাদেশ, সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ চায়, যেখানে আমরা আমাদের দেশের মধ্যে গড়ে উঠবো, আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না। আমাদের মধ্যে এই যে দিনের পর দিন, এই যে গতকালকে যে ডক্টর ইউনূসের এখানে যে এতগুলো মানুষ গেল, অথচ আমরা দেখলাম আগে দিনের পর দিন তাদেরকে, এরা হচ্ছে স্বাধীনতার বিরোধী, এরা হচ্ছে স্বাধীনতার পক্ষে, এরা হচ্ছে পাকিস্তানপন্থী, এরা হচ্ছে বাংলাদেশপন্থী, এই যে বিষয়গুলো শাসক গোষ্ঠীর পক্ষ থেকে করা হয়েছিল, এইগুলোর মূল কারণ ছিল তো ওনারাই ইন্ডিয়ার পক্ষ থেকে যে জাতিকে বিভক্ত করে আমাদের যারা কথা শুনে আমাদের অধীনতা মুক্ত একটা দল যেন সবসময় থাকে, তাহলে আমরা ট্রানজিট নিতে পারবো, এটা নিতে পারবো, অনেক কিছু ওরা নিতে পারবে। তো আমরা এজন্য চাইছি যে বর্তমানে শাসক গোষ্ঠী, বর্তমানে যারা আছেন, অন্তর্বর্তীকালীন যে সরকার বলি, ওনাদেরকে বলেছি যে আপনারা যে চুক্তিগুলো হয়েছে বিগত সরকারের সময় ইন্ডিয়ার স্বার্থে, সেই গোপন চুক্তিগুলো আপনারা প্রকাশ করুন এবং দেশ বিরোধী যেসব চুক্তিগুলো আছে, শর্তগুলো আছে, সেগুলো বাতিল করুন। দেশ বিরোধী নয়, যেগুলো দেশের স্বার্থ আছে, ওনাদেরও স্বার্থ আছে, সেগুলো আমরা রক্ষা করি। দেখেন, বাংলাদেশকে বলা হয় ইলিশের দেশ, অথচ বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না, কিন্তু সেখানে চলে যায় অনেকগুলো ইলিশ। তো এগুলো আমরা যে খোঁজ নিয়ে দেখলাম যে এখানে আরেক কাহিনী চলে। তো যাক, সেদিকে আমরা যাচ্ছি না। তো
তো বাংলাদেশে ইলিশ তো মূলত ইলিশ তো ইন্ডিয়ার পক্ষ এবারও থেকে গিয়েছে, অভিযোগগুলো ইলিশ তো এবারও ভারতে গিয়েছে এবং পত্রপত্রিকার খবর অনুযায়ী গতবার কিংবা কয়েক বছরের চেয়ে বেশি ইলিশ এবার গিয়েছে। যদিও মৎস্য উপদেষ্টা বলেছিলেন আগে বাংলাদেশের যে চাহিদা আছে সেই চাহিদা মিটিয়ে যদি থাকে পরবর্তীতে ভারতে ইলিশ দেয়া হবে পূজার সময়। তিনি স্পষ্ট করে বলেছিলেন এবারে হয়তো পূজাতে বাংলাদেশের ইলিশ ভারতে নাও যেতে পারে, কিন্তু পরবর্তীতে দিতে বাধ্য হয়েছেন। তাহলে তো জি জি পরবর্তী দিয়েছেন, ওরা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের যে ইলিশের যে আমরা যে হিসাবটা দেখলাম, যে বাংলাদেশে যখন ইলিশ ধরার মৌসুম তখন কিন্তু ইলিশ ধরার জন্য অনুমতি দেওয়া হয় না। এবং সেই সময় এই ইলিশগুলো কিন্তু ইন্ডিয়ান যে জলসীমা আছে, জলসীমা তারা ওইখানকার যারা মৎস্য চাষী যারা, তারা ভিতরে ঢুকে, বাংলাদেশের ভিতরে ঢুকে সেই ইলিশগুলো নিয়ে যান। এইভাবে কিছু কাহিনী টেকনিক্যাল ঘটে থাকে। আমরা এই জন্য বলতেছি যে বাংলাদেশে এমন একটা বর্তমান যে ইয়াং জেনারেশন যারা আছে, তারা কিন্তু চাচ্ছে যে আমরা ইন্ডিয়ার সাথে শত্রুতা না, ইন্ডিয়ার সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক হবে। আমাদের দেশের বাইরে কোনো প্রভু থাকবে না, দেশের বাইরে আমাদের বন্ধু থাকবে, এটা তারা চায়। এবং অধীনতা বিরোধী। এখন ইন্ডিয়া দেখছে যে এখানে তাদের তো স্বার্থের পূর্ণ হবে, তারা যেটা চেয়েছে সেভাবে পায় নাই। তো এই বিষয়গুলো নিয়ে মূলত ওনারা উদ্বিগ্ন। এবং এই কারণে মাইনরিটি ইস্যু কখনো আসে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, কল্প কাহিনী এগুলো জড়া, এই যে বিভিন্ন যে গল্প উপন্যাস যেগুলো তৈরি করা হচ্ছে, এগুলো তো বাস্তবতা নেই। আমরা তো নিজেরাই বাংলাদেশে থাকি, আমরা হিন্দু ভাইদের সাথে, আমি আজকেও হিন্দু এক ভাইয়ের সাথে আমি চা খেয়েছি, একসাথে বসে কফি খেয়েছি। তো এই ধরনের সমস্যা তাদের মধ্যে এগুলো নাই, তারাও বুঝতেছে যে আমাদেরকে ইউজ করা হচ্ছে। সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে সবসময় বলি যে আপনারা বাংলাদেশের লোক, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা হিন্দু মাইনরিটি বলতে কি কোনো মাইনরিটি নাই। আমরা সবাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধ, আমরা একটা জাতি, আমরা হচ্ছে বাংলাদেশি। এটা হচ্ছে আমাদের মূল পরিচয় এবং আমরা সবাই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আচ্ছা, এখন জনাব খোকন দাস, ভারতের যে আশঙ্কা হিন্দুদের নিরাপত্তার বিষয়ে, এই আশঙ্কা কি শুধুমাত্র আধিপত্য বিস্তারের জন্য, নাকি এই আশঙ্কার কিছুটা সত্যতা বাংলাদেশে এখন বিদ্যমান? না, এখানে প্রথম কথা হচ্ছে তারা আমাদের এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে আশঙ্কা প্রকাশ করার দরকারটাই। এবং সেটা তো আমাদের এখানে গভর্নমেন্ট আছে, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একজন নোবেল জয়ী আমাদের বিখ্যাত মানুষ আমাদের এখন সরকারের দায়িত্বে আছে, এবং এই সরকারকে আমাদের দেশের মানুষ সবাই মেনে নিয়েছে। এখন এখানকার অনেক বিষয় কিছু প্রবলেম থাকতে পারে, সেগুলো নিয়ে আমাদের সরকার দেখছেন। তাহলে তাদের এত আশঙ্কা করার কারণটা কি, এটা আমাদের বুঝতে পারছি না। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে তাদের দেশে যে মাইনরিটি আছে এবং মুসলিমরা আছে, তারা তো অনেক নির্যাতিত হচ্ছে বিভিন্ন সময়। তো আমরা দেখি যে তারা তাদেরটা প্রবলেমটা সলভ করুক, আমরা তো সেগুলো নিয়ে কথা বলছি না। এখন তারা তাদের প্রবলেমগুলো সলভ না করে আমাদের এই বিষয় নিয়ে এত উদ্বিগ্ন হতে কোনো কারণ নেই। আমাদের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন, তাদের দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেবেন বলেছেন তারা। এবং এবার দুর্গাপূজার সময় সর্বোচ্চ সতর্ক অবস্থা এবং নিরাপত্তা বিধান করা হয়েছে। এবং সেক্ষেত্রে তাদের এই উদ্বেগের কারণ আমাদের কাছে বোধগম্য নয়। আপনার কাছে বোধগম্য নয় যে তারা কেন এই আশঙ্কা প্রকাশ করছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু গত কয়েকদিন ধরে যে মহাসমাবেশ করেছেন, মহাসমাবেশ করে তাদের নিরাপত্তার বিষয়ে তারা যে আশঙ্কা প্রকাশ করেছেন, এবং তার মানে কি যে যারা এই মহাসমাবেশগুলি করেছেন কিংবা আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তার বিষয়ে, সেই বিষয়টি কি আপনার বোধগম্য হয় কিনা যে কেন তারা করেছেন? না, আমি আগে বলেছি তারা বেশ কিছু দাবিতে আন্দোলন করেছেন। আন্দোলন তো তাদের করতেই পারে এবং এটা একটা যৌক্তিক বিষয়, যে কোনো লোকে যে কোনো জনগোষ্ঠী আন্দোলন করবে। আমি হিন্দুকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলেন, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি এই কারণে যে এই প্রথম তারা এত বড় জমায়েত করেছে এবং সবাই গলা চিৎকার দিয়ে রাস্তায় নেমে তাদের অধিকারের কথা বলেছে। আগে তারা যেটা কল্পনাই করতে পারতো না। আওয়ামী লীগের 15 বছরে তারা কখনো রাস্তায় নামতেই পারে না। তাহলে সেক্ষেত্রে এত বড় যারা মিছিল করলো, মিটিং করলো, আন্দোলন করলো, এবং এটা তো আমি এটা ইতিবাচক হিসেবে দেখার সুযোগ আছে, কেননা তারা চিৎকার দিয়ে কথা বলতেছে এবং তারা সাহস সঞ্চয় করছে, এবং এটা আমি বরাবরই ইতিবাচক হিসেবে দেখি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা আন্দোলনটার ঝুঁকি আছে, এই কারণে বলছি যে আন্দোলনটা তারা যখন করছে এই সময়টা পরাজিত যে আমাদের ক্ষমতাচ্যুত যে ফ্যাসিস্ট, সে সবসময় যে কোনো কিছু ছুতা ধরে সে একটা তালগোল পাকানো, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে।
এবং সেই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করেছে এবং বিজেপি সরকারও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। তারা যদি এটার মধ্যে না ঢুকে বা তারা এটাকে ইস্যু না করতো, এই আন্দোলনটা ধীরে ধীরে তারা দাবিগুলো আরো যৌক্তিক দাবি আসতো। যেমন আমরা বলছি যে এই দাবিটা তোলা উচিত যে গত 15 বছরে যে জমিগুলো দখল হয়েছে হিন্দুদের, সেগুলো উদ্ধার করার জন্য কমিশন হওয়া উচিত। এই দাবিটা আগে উত্থাপিত হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ব্যাংকিং খাতে যে আমাদের যে লুটপাট হয়েছে সেটার জন্য যখন কমিশন হয়, তাহলে গত 15 বছর ধরে যে সরকারের সংশ্লিষ্ট অনেকেই হিন্দুদের বাড়ি ঘর জমি দখল করেছে, সেগুলো উদ্ধারের জন্য কমিশন হতে পারে। আমরা বলছি এই দাবিগুলো যুক্ত হতে পারে এবং এই দাবিও যুক্ত হতে পারে যে ভারতে মুসলমানদের উপরে কোনো হামলা করা যাবে না, এবং এটা আমাদের এখানকার মাইনরিটি হিসেবে এই দাবিটা উত্থাপিত হতে পারে। এবং ধীরে ধীরে আন্দোলনটা চললে এই দাবিগুলো উত্থাপিত হতো এবং তার ভাষাগুলো আরো বেশি শানিত হতো। তো কিন্তু এটাকে তো একটা যৌক্তিক পরিণতি যাওয়ার আগেই ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়া মিলে এটাকে শোরগোল পাকিয়ে এমন একটা চক্রান্ত ষড়যন্ত্র করে একটা বড় ধরনের গ্যাঞ্জাম লাগিয়ে দিল। এটার দায় দায়িত্ব ভারতের মিডিয়া এবং তার বিজেপিকে নিতে হবে, এবং আমাদের এখানে ফ্যাসিস্ট, পরাজিত ফ্যাসিস্ট, তাদের ষড়যন্ত্র, তাদেরকে দায় নিতে হবে। জনাব সাথী, এই যে একটি বিষয় জনাব খোকন দাস বলেছেন যে এখানকার মাইনরিটি থেকে এই দাবি উত্থাপন করা যায় যে ভারতের যেন ভারতের মাইনরিটি যারা আছেন, মাইনরিটি কমিউনিটি যারা আছেন মুসলমানদের, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা কিংবা সনাতন ধর্মীরা নিজেদের অনিরাপদ বোধ রেখে বা নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ভারতের মুসলমানদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করতে পারেন কিনা? সেটা তো আমি যখন আমার মৌলিক নীতিমালা হবে যে আমি মাইনরিটি যেখানে আছে, মাইনরিটি শক্ত মাইনরিটি, আমি সকলের জন্য বলবো, তাহলে বাংলাদেশের যারা হিন্দু যারা আছেন, যারা মাইনরিটি মনে করেন, তাদের বলা এটাই তো উচিত যে আমরা ইন্ডিয়াতে যে মুসলিম যে সংখ্যালঘু যারা আছেন তাদেরও নিরাপত্তা চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই, এটা তো বলতেই পারেন। এটা বললেই তো বরঞ্চ এটা সুন্দর হতো। আর এই যে আমাদের খোকন দাস ভাই যেটা বলেছেন দাদা, যে একটা সময়ে তো এমন গেছে 15 বছর তো ওনারা নামতেই পারেনি মাঠে, এখন তো ওনারা মাঠে নামতে পারছে। এটা তো একটা অনেক বড় বিষয়। আমি বরঞ্চ ওই দিন নাগরিক কমিটি যেটা হয়েছে, এখানে অফিসে বিভিন্ন ধর্মীয় যারা নেতৃবৃন্দ, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল পরামর্শের জন্য। আমিও গিয়েছিলাম, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ ছিলেন, অনেকেই ছিলেন। তো ওনারা বললেন যে আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, সেখানে আমরা মুসলমানটাও লাগাই, আরো সুন্দর হয়, আমরা সবাই একসাথে বাস করি। এখানে আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করব। ওনাদের মধ্যে দিয়ে কথাগুলো আসছে, আমার খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় যে আমরা এই আন্তরিকতার মধ্যে দিয়ে আমরা চলতে পারলে ভালো হতো। এখন দেখেন, আমরা ইন্ডিয়া বলতেছে বাংলাদেশের মাইনরিটির উপর জুলুম করা হচ্ছে, অথচ ওনারা সেখানে মসজিদ গড়িয়ে দিচ্ছে। আমি সেদিন শুনলাম যে আজমির শরীফ যেটা আছে মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সেটাও নাকি আবার ওনারা বলতেন এটা আগে মন্দির ছিল এখানে, এটাও নাকি বন্ধ করে দেওয়া হবে। আরো অনেক মসজিদ ওনারা বন্ধ করেছে, সেখানে বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির করা হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন সেই ইন্ডিয়া যদি বলে যে মাইনরিটির কথা, সেটা একটা লজ্জার বিষয়। ওনারা তো আগে নিজেদের দেশ নিয়ে চিন্তা করা দরকার। ওনারা এত বড় একটা দেশ, এত বৈচিত্র্যময় একটা দেশ, এত কিছুর অধিকারী হওয়ার পরে ওনারা যদি সেখানে শান্তি রক্ষা করতে না পারেন। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে দেখলাম যে একটা এলাকায়, সম্ভবত মধ্যপ্রদেশে বা উত্তরপ্রদেশ, আমার পুরোপুরি স্মরণ হচ্ছে, সেখানে মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া হলো, মাদ্রাসা রাখাই যাবে না। পরে সেখানে সুপ্রিম কোর্ট এই আদেশটাকে বাতিল করেছে। তো এইভাবে তো ওনারা বিভিন্ন সময় কাজগুলো করে থাকেন। সেই জন্য আমার মনে হয় যে ওনাদের উচিত যে ওনারা ওনাদের দেশে আগে একটা সম্প্রীতির একটা নমুনা তৈরি করো, একটা মডেল তৈরি করুক, যেখানে আমরা সম্প্রীতি রক্ষা করি। এখন আসেন আপনারা সবাই করেন, এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের হিন্দু ভাই যারা আছেন, তাদের সাথে তাদের উচিত যে ইন্ডিয়ায় যে মুসলমানদের উপর যে অত্যাচার হয়, খ্রিস্টানদের উপর অত্যাচার হয়, সেগুলো নিয়ে ওনাদের কথা বলা। এটা কথা বললে ওনাদের কথার যৌক্তিকতা তখন তৈরি হবে। আর এটা না করে এখন দেখা গেল যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এখন এই মুহূর্তে ওনারা বাংলাদেশের সরকারকে চাপে ফেলার জন্য ইন্ডিয়ান প্ররোচনায় যদি এগুলো করে থাকেন, এটা ওনাদের জন্য ভুল, এবং এটা একসময় ওনারা এটা ভুল বুঝতে পারবে। আমরা সব সময় মনে করি ওনারা মূল স্রোতধারায় ফিরে আসুক,
ওনারা কোনো অবস্থায় নিজেকে মাইনরিটি মনে করুক না, আমরা বাংলাদেশ, ওনাদেরও বাংলাদেশ, আমাদেরও বাংলাদেশ, আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি সংখ্যালঘু নিরাপত্তা, কূটনীতি এবং আগ্রাসন। এক্ষেত্রে আসলে ভারতের যে আগ্রাসন গত কয়েকদিন ধরে দৃশ্যমান, বিশেষ করে মিডিয়াতে যে উদ্ভট তথ্য দেয়া হচ্ছে, বিভিন্ন ধরনের রিউমার ছড়ানো হচ্ছে, এবং একই সাথে এর বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশেরও বা বাংলাদেশের এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অনেক বিদেশি যারা বাইরে থেকে অবস্থান করে, যারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, এতে করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও ঝুঁকির মুখে পড়ছে কিনা তা নিয়ে আরও আলোচনা করব। এবং স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন। দর্শক, যাব ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন।